পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ রয়েছে যাদের অর্থনীতির মূল চালিকা শক্তি মাটি নয়, বরং সমুদ্র। দক্ষিণ আমেরিকার মাত্র ৮ লাখ জনসংখ্যার দেশ গায়ানা এর সবচেয়ে বড় এবং সাম্প্রতিক উদাহরণ। মাত্র কয়েক বছর আগেও দক্ষিণ আমেরিকার অন্যতম দরিদ্র এই দেশটি বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি। এর মূল কারণ তাদের সমুদ্রসীমায় লুকিয়ে থাকা বিপুল জ্বালানি তেলের আবিষ্কার এবং সেটির সঠিক ব্যবহার। একটি দেশের অর্থনীতি কেবল সমুদ্রের উপর নির্ভর করে কিভাবে বদলে যেতে পারে, আজকের এই প্রতিবেদনে সেই তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরা হলো। গায়ানার অর্থনৈতিক উত্থানের উপাত্তগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। 2015 সালে তাদের সমুদ্রের নিচে বিশাল তেলের মজুত আবিষ্কৃত হয় এবং 2019 সাল থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়। এই একটি ঘটনার পর তাদের পুরো অর্থনীতির গতিপথ পরিবর্তিত হয়ে যায়। IMF এবং বিশ্বব্যাংকের তথ্যমতে 2024 সালে গায়ানার অর্থনীতি 43.6% বৃদ্ধি পেয়েছে। এই অবিশ্বাস্য প্রবৃদ্ধির মূল চালক ছিল অফশোর তেল উত্তোলন ও রপ্তানি। ওই বছর প্রতিদিন গড়ে প্রায় 6,16,000 ব্যারেল তেল উৎপাদন করে দেশটি অপরিশোধিত তেল রপ্তানি থেকে প্রায় $2.57 বিলিয়ন রাজস্ব আয় করে। 2025 সালেও তাদের অর্থনীতি প্রায় 19.3% বেড়েছে। আর চলতি 2026 সালের পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে 16.2%, যেখানে প্রতিদিন গড় তেল উৎপাদনের পরিমাণ হবে 8,40,000 ব্যারেল। 2026 সালে তাদের আরও একটি নতুন অফশোর প্রকল্প উৎপাদনে আসার কথা রয়েছে। অর্থাৎ মাত্র এক দশকের ব্যবধানে একটি সাধারণ উন্নয়নশীল দেশ ল্যাটিন আমেরিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। গায়ানার মতো উদাহরণ পৃথিবীতে আরও রয়েছে। আয়তনে বাংলাদেশের চেয়ে বড় 3,85,207 বর্গ কিলোমিটারের দেশ নরওয়ের জনসংখ্যা মাত্র 56 লাখ। ইউরোপের এই নর্ডিক দেশটি উত্তর সাগরে তেল ও গ্যাস আবিষ্কারের পর নিজেদের ভাগ্য সম্পূর্ণ বদলে ফেলে। তারা শুধু তেল বিক্রি করে থেমে থাকেনি, বরং সেই বিশাল আয়ের একটি বড় অংশ দিয়ে একটি সার্বভৌম সম্পদ তহবিল বা সভরেন ওয়েলথ ফান্ড গড়ে তোলে। বর্তমানে এই তহবিলের আকার প্রায় $1.6 ট্রিলিয়ন, যা বিশ্বের অন্যতম বৃহৎ। নরওয়ে প্রমাণ করেছে স্বচ্ছ নীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে সমুদ্র সম্পদ কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য চাষে, বিশেষ করে স্যামন মাছ রপ্তানিতে তারা আজ বিশ্ব নেতা। একইভাবে মধ্যপ্রাচ্যের মাত্র 11,581 বর্গ কিলোমিটার আয়তনের দেশ কাতার একসময় কেবল মুক্তা আহরণের উপর নির্ভরশীল ছিল। তাদের সমুদ্রসীমায় নর্থফিল্ড নামক বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কার হওয়ার পর দেশটি আজ বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার এখন বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর তালিকায় অবস্থান করছে। এই রূপান্তরের পেছনেও কাজ করেছে সমুদ্রের তলদেশের একটিমাত্র প্রাকৃতিক সম্পদ। উপরের এই দেশগুলোর সফলতার মডেল সামনে রেখে এবার বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশের সম্ভাবনা কোনো অংশেই এই গুলোর চেয়ে কম নয়। 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল দাবি করে। তবে মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা ছিল। 2009 সালে মিয়ানমারের বিরুদ্ধে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা ITLOS-এ মামলা দায়ের করে বাংলাদেশ। 2012 সালের 14 মার্চ সেই মামলার ঐতিহাসিক রায়ে বাংলাদেশ জয়লাভ করে। এর মাধ্যমে বাংলাদেশ তার 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চলে নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করে এবং সমুদ্রে চিহ্নিত 28টি ব্লকের মধ্যে 18টির মালিকানা লাভ করে। পরবর্তীতে ভারতের সাথে বিরোধ মেটাতে বাংলাদেশ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে যায়। 2014 সালের 7 জুলাই আদালত রায় প্রদান করে, যেখানে বিরোধপূর্ণ প্রায় 25,500 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বাংলাদেশ প্রায় 19,500 বর্গ কিলোমিটার লাভ করে। এই দুটি আন্তর্জাতিক রায়ের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরে মোট 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্রসীমার উপর নিজস্ব অধিকার নিশ্চিত করে। এই আইনি স্বচ্ছতা অত্যন্ত জরুরি ছিল, কারণ সীমানা নিয়ে বিরোধ থাকলে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী হয় না।
আন্তর্জাতিকভাবে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে সমুদ্র এবং এর সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে বোঝায়। বিশ্বব্যাপী বছরে সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলারের বেশি। এটি কেবল মৎস্য আহরণের মধ্যে সীমাবদ্ধ নেই। সামুদ্রিক পর্যটন, বন্দর ও শিপিং, তেল গ্যাস ও খনিজ উত্তোলন, বায়ু ও ঢেউ থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং সামুদ্রিক জীব প্রযুক্তি এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের বঙ্গোপসাগরে তলদেশে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিশাল সম্ভাবনার কথা একাধিক ভূতাত্ত্বিক জরিপে উঠে এসেছে। এছাড়া উপকূলীয় বালুতে মোনাজাইট এবং জিরকনের মতো মূল্যবান ভারী খনিজ পদার্থের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা আধুনিক প্রযুক্তি, শিল্প ও ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে অপরিহার্য উপাদান। সামুদ্রিক শৈবাল এবং অণুজীব থেকে ঔষধ, প্রসাধনী ও উচ্চমূল্যের জৈব পণ্য তৈরির বিশাল বৈশ্বিক বাজার রয়েছে। বঙ্গোপসাগরে 475টিরও বেশি প্রজাতির মাছের সন্ধান পাওয়া যায়। তবে পরিসংখ্যান অনুযায়ী সাগরে যে পরিমাণ মাছের মজুত রয়েছে তার তুলনায় বাংলাদেশের বার্ষিক আহরণের পরিমাণ খুবই নগণ্য। আধুনিক প্রযুক্তির অভাবে বিশাল একটি অংশ অব্যবহৃত থেকে যাচ্ছে অথবা বিদেশি ট্রলারগুলো তা আহরণ করে নিয়ে যাচ্ছে। সরকারি ও বিভিন্ন গবেষণা সংস্থার উপাত্ত অনুযায়ী বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন ডলার থেকে শুরু করে ভবিষ্যতে বছরে $1 ট্রিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করার ক্ষমতা রাখে। সমুদ্রসীমার আইনি অধিকার পাওয়ার পর 2014 থেকে 2026 সাল পর্যন্ত এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সম্পদের মূল্যায়নে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। বিগত সরকারের 100 বছরের বদ্বীপ পরিকল্পনায় ব্লু ইকোনমি অন্তর্ভুক্ত থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবমুখী গবেষণা, অনুসন্ধান এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সমুদ্রের তলদেশে থাকা সম্পদ উত্তোলনের জন্য যে মাত্রায় কারিগরি সক্ষমতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা বিরাজ করেছে। সম্প্রতি বর্তমান সরকার সামুদ্রিক গবেষণা এবং উদ্ভাবনের জন্য একটি বিশেষ তহবিল বরাদ্দ করেছে, যা এই অচলাবস্থা ভাঙার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সমুদ্রের তলদেশের সম্পদ আহরণে ধীরগতি থাকলেও সমুদ্রকে ব্যবহার করে বন্দর ও পরিবহন বাণিজ্যে বাংলাদেশ বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যে কোনো দেশের জন্য সমুদ্রসীমা থাকা একটি বিষয়, আর সেই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর জন্য উপযুক্ত অবকাঠামো তৈরি করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানেই বন্দরের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশের আমদানি রপ্তানির সিংহভাগ বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়, কিন্তু এই বন্দরের সর্বোচ্চ গভীরতা বা ড্রাফট মাত্র 9.5 মিটারের কাছাকাছি। এর ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী বড় আকারের কন্টেইনার জাহাজগুলো সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে না। পণ্যবাহী বড় জাহাজগুলোকে বাধ্য হয়ে সিঙ্গাপুর বা কলম্বোর মতো ট্রান্সশিপমেন্ট বন্দর ব্যবহার করতে হয়। সেখানে ছোট ফিডার জাহাজে পণ্য স্থানান্তর করে চট্টগ্রামে আনতে হয়, যার কারণে প্রতিটি চালানে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় হয়। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলার গভীরতা আরও কম, প্রায় 7 মিটার, যা মূলত ছোট ও মাঝারি জাহাজের জন্য উপযোগী। মংলা বন্দরের সম্প্রসারণে চীনের বিনিয়োগ চলমান রয়েছে। তবে বাংলাদেশের শিপিং লজিস্টিক্সে সবচেয়ে বড় পরিবর্তনটি নিয়ে আসছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন এই বন্দরে প্রায় 16 মিটার গভীরতার নৌ চ্যানেল তৈরি করা হচ্ছে। সরকারি উপাত্ত অনুযায়ী 2029 সালের মধ্যে এর অপারেশনাল কার্যক্রম শুরু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বন্দর চালু হলে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় 8,200 TEU ধারণ ক্ষমতার কন্টেইনার জাহাজ এবং প্রায় 1 লাখ ডেডওয়েট টনের বড় জাহাজ সরাসরি ভিড়তে পারবে। এটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের তুলনায় প্রায় 4 গুণ বেশি পণ্য পরিবহনে সক্ষম। মাতারবাড়ি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন বেসরকারি বন্দর মিলিয়ে বাংলাদেশের হাতে মোট 5টি সমুদ্র বন্দর থাকবে। এর ফলে বাংলাদেশ নিজের বন্দরেই সরাসরি মাদার ভেসেল বা বিশাল জাহাজ হ্যান্ডেল করার সক্ষমতা অর্জন করবে এবং সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় দেশের উপর নির্ভরতা বহুলাংশে কমে যাবে। এই অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশকে কেবল একটি পণ্য রপ্তানিকারক দেশ থেকে বঙ্গোপসাগর অঞ্চলের একটি লজিস্টিক্স হাবে পরিণত করার পথ তৈরি করছে। মাতারবাড়ি এবং অন্যান্য বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে নেপাল, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করতে পারবে। বঙ্গোপসাগর ভারত মহাসাগর হয়ে মালাক্কা প্রণালী দিয়ে পূর্ব এশিয়ায় যাওয়ার পথে একটি প্রাকৃতিক করিডোর হিসেবে কাজ করে। মধ্যপ্রাচ্যে জ্বালানি, ইউরোপের পণ্য এবং পূর্ব এশিয়ার শিল্প উৎপাদন এই সামুদ্রিক পথ দিয়েই যাতায়াত করে। সিঙ্গাপুর যেমন মালাক্কা প্রণালীর মুখে অবস্থান করে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দরে পরিণত হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের সঠিক অবকাঠামো এবং নীতির মাধ্যমে একটি আঞ্চলিক ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট কেন্দ্রে রূপান্তরিত হওয়ার পূর্ণ সক্ষমতা রাখে।
বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু কোনো জলসীমা নয়, এটি একটি প্রমাণিত অর্থনৈতিক ভাণ্ডার। আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার বুঝে পেয়েছি। সমুদ্রবন্দর নির্মাণের মাধ্যমে সেই জলসীমাকে বাণিজ্যিক কাজে লাগানোর কাঠামো প্রস্তুত হচ্ছে। নরওয়ে, কাতার বা গায়ানার মতো দেশগুলো তাদের সামুদ্রিক সম্পদকে ব্যবহার করে অর্থনীতি চেহারা বদলে দিয়েছে। বাংলাদেশের হাতে সম্পদ ও সুযোগ দুটি রয়েছে। এখন প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করা এবং প্রযুক্তির ব্যবহার।